আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শোভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আপনাদের সবাইকে আল্লাহ খুশি রাখুন। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি মোহাম্মদ আলী নামক একজন লিসেনারের কাছ থেকে। ওনার সাথে আমার পরিচয় পর্বের কথা শুনিয়ে আমি আজ আপনাদের সময় নষ্ট করতে চাই না, আর সেজন্যই আমি আজ সরাসরি চলে যাচ্ছি আলী ভাইয়ের শেয়ার করা আজকের ঘটনায়। ঘটনাটি আলী ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, আর অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলী ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আলী। আর আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমার বন্ধু ও তার আম্মুর সাথে ঘটেছিল। কিন্তু যেহেতু ওনারাই এই ঘটনার দুইজন ভুক্তভোগী, সেহেতু এই ঘটনাটি আমি নিজের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার আজও মনে আছে যে আমি আর স্বামী ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। আমরা ছোটবেলা থেকে একসাথে কাটিয়েছি, খেলাধুলাও একসাথে করেছি, পড়াশোনাও একসাথে করেছি, এমনকি আমরা চাকরিও একসাথেই করতাম। আমরা যা কিছু করতাম সবই একসাথে। ছোটবেলা থেকেই আমি একটা জিনিস আগে থেকেই জানতাম যে স্বামীর বাড়ি হন্টেড ছিল। তার বাড়িতে শুধু সে আর তার মা থাকতেন। আমি কখনো তার পরিবারের বাকি সদস্যদের বিষয়ে জানতে চাইনি, আর স্বামীও কখনো আমাকে বলেনি। কিন্তু আমার এখনো মনে আছে যে যখন ছোটবেলায় আমি ওদের বাড়িতে যেতাম তখনই দেখতাম যে তার মা অসুস্থ অবস্থাতেই সবসময় থাকতেন। আমি প্রায়ই দেখতাম যে ওনার চুল এলোমেলো হয়ে আছে, উনি মুখ দিয়ে নানান ধরনের আজব সব আওয়াজ বের করছেন। এছাড়াও ওনার আচরণও বেশ অদ্ভুত ছিল। স্বামীকে ওর আম্মুর বিষয়ে জিজ্ঞেস করলে বলতো আম্মুর শরীর ভালো নেই, কারণ সে জানতো যে আমি জিন ভূতের ব্যাপারে বেশ ভালোই ভয় পেয়ে যাই। আর যদি আমি জেনে যেতাম যে স্বামীর আম্মুর সাথে এমন জিন ঘটিত কোনো সমস্যা আছে, তাহলে আমি কোনোদিনও স্বামীর বাসায় যাওয়া দূরে থাক, নিজের চেহারাও ওদের দেখাতাম না। এটা স্বামী খুব ভালোভাবেই জানতো। মাঝে মাঝে যখন আমি স্বামীদের বাসায় যেতাম তখন দেখতাম যে ওর আম্মুর হাত পা বাঁধা অবস্থায় একজন হুজুর যেন ময়ূরের পালক দিয়ে ওনার গায়ে আঘাত করছেন। এমন অবস্থায় স্বামীর আম্মু খুব জোরেই চিৎকার চেঁচামেচি করছেন আর মুখ দিয়ে অদ্ভুত সব আওয়াজ বের করছেন। একদিন ওদের বাসায় যাওয়ার পর যেন আমার সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটে গেল। আমি ওদের কিচেনে দাঁড়িয়ে পানি খাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার কানের কাছ থেকে সাপের মতো একটা আওয়াজ ভেসে আসলো, যেমনটা সাপ মুখ থেকে জিভ বের করলে হয়। সেই একই শব্দ আমার পেছন থেকে ভেসে আসছিল। আমি যখন পেছনে ফিরে তাকালাম তখন দেখলাম যে স্বামীর আম্মু দাঁড়িয়ে আছেন। ওনার জিভটা একদম সাপের মতোই বাইরে বের হয়ে আছে। ওনার চেহারায় একটা অদ্ভুত ও ভয়ঙ্কর হাসি ছিল। তিনি আমাকে এমন ভাবে পর্যবেক্ষণ করছিলেন যেভাবে কোনো সাপ শিকারের দিকে তাকিয়ে থাকে। আমার বয়স সেই সময় 10-11 বছরের মতো হবে। ভয় তখন আমার হাত থেকে পানি ভর্তি গ্লাসটা মাটিতে পড়ে যায়। আমি সেখান থেকে দৌড়ে চলে যাই। এরপর আমারও স্মৃতিগুলো এভাবেই কাটছিল। আস্তে আস্তে সময় আমরা বড় হয়ে উঠলাম। যেমনটা আগে বলেছিলাম যে আমি ও স্বামী একই জায়গায় চাকরি করতাম। চাকরিতে বিকেলের দিকে 1 ঘন্টার মতো ব্রেক আওয়ার হতো। ব্রেক আওয়ারে আমরা দুজনে একই জায়গায় চলে যেতাম আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দেওয়ার জন্য আমাদের পাশেই রেলওয়ে স্টেশনে গিয়ে বসতাম। একে অপরের সঙ্গে অনেক বিষয়ে কথা বলতাম। সত্যি বলতে স্বামী নিজেও মুসলমান, কিন্তু বাড়ির নানান টেনশনের কারণে সে কিছুটা মাদকাসক্ত হয়ে গিয়েছিল। রেলওয়ে স্টেশনের কাছে একটি দোকানের পাশে থাকা কিছু ব্যক্তির কাছ থেকে সে নেশা জাতীয় দ্রব্য কিনত, আর আমি সর্বোচ্চ কোল্ড ড্রিঙ্কস এবং সিগারেট কিনতাম। একদিন স্বামী আড্ডার সময়ে আমাকে তার মায়ের লাইফের সমস্যাগুলো বলতে শুরু করে। শেষ অবধি সবই বলে সে, যা এত বছর নিজের কাছে রেখে দিয়েছিল। আজ তার মনে হয়েছিল যে আমাকে জানানোর জন্য এটাই সঠিক সময়। সে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ঘটনা বলতে শুরু করে, কিভাবে আর কবে থেকে তার মায়ের সাথে এই সমস্ত সমস্যার শুরু হয়। ভাই, যখন আমরা এই নতুন বাসায় এসে উঠলাম তখন সবাই বলতো যে আমাদের বাড়িতে জিনের বসবাস আছে। তখন
তখন আমার আম্মু একদম ঠিক ছিলেন। একদিন সন্ধ্যায় যখন আমি বাসায় ফিরে এলাম, তখন আম্মুকে কোথাও খুঁজে পেলাম না। এরপর স্বামী বলল যে অনেকটা সময় সে তার আম্মুকে ঘরের ভেতরে খুঁজতে থাকে। একটু পর রান্নাঘরে স্বামী দেখতে পায় যে ওরা আম্মু বসে আছেন আর একা একা কার সাথে যেন কথা বলছেন। দুজনের গলার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু স্বামীর আম্মুর সাথে যিনি কথা বলছিলেন তাকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ ইনভিজিবল কোন একটা এন্টিটির সাথে আম্মু কথা বলছিলেন। স্বামীর আম্মু এমন ভাবে দাঁড়িয়ে নির্দিষ্ট একদিকে তাকিয়ে কথা বলছিলেন যেন উনি কার সাথে আই কন্ট্যাক্ট করছেন এটা বোঝা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে স্বামী তার আম্মুকে ডাক দিতে যায়, কিন্তু কোনো পাত্তা দেন না তিনি। এরপর স্বামীর মনে হলো যে আন্টির সাথে যে ইনভিজিবল এন্টিটি রয়েছে সে আন্টির নজর স্বামীর দিকে ধাবিত করলো। স্বামী অনেক ভয়ে ভয়ে আন্টিকে ডাকছিল, কিন্তু তবুও উনি স্বামীর দিকে তাকাচ্ছিলেন না। তবে স্বামী যখনই চুপ হয়ে গেল, 1 মিনিটের মধ্যে আন্টি স্বামীর দিকে তাকালেন। এমন মনে হচ্ছিল যে আন্টির সাথে যে এন্টিটি ছিল সে আন্টিকে বুঝিয়ে দিল তোমার ছেলে এখানে আছে। এরপর স্বামী আন্টিকে জিজ্ঞেস করলো, তুমি কার সাথে কথা বলছো? বললেন, কারোর সঙ্গে না। স্বামী নিজের মায়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমাকে বলছিল, আর আমি বিমূঢ় ভাবে তাকিয়েছিলাম। ভাবছিলাম এই মানুষটা আমাকে কতটা বোকা বানিয়ে রেখেছে এতদিন। যদি জানতাম ওদের বাড়িতে জিনের বসবাস, তাহলে আমি ওদের বাড়ির ধারে কাছেও যেতাম না। তারপর স্বামী আমাকে আবারও বলতে শুরু করলো, সেদিন তার মা সব কথাগুলো অস্বীকার করেছিলেন, বলেছিলেন কারোর সঙ্গে তিনি কথা বলছিলেন না। কিন্তু পরের দিন সন্ধ্যাবেলায় যখন স্বামী আবার বাড়িতে এলো, তখন সে একই দৃশ্য আবারও তার সামনে এলো। কিন্তু সেদিন সে তার মাকে ডাকেননি, বরং দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলেন আন্টি কি বলছেন। আন্টি যেন অদৃশ্য কাউকে বলছিলেন, আমাদের একটু আর্থিকভাবে সাহায্য করো, তার বদলে তোমরা যা বলবে তাই করব। এরপর নাকি আন্টি খুব গম্ভীর হয়ে হাসতে লাগলেন। মনে হচ্ছিল আন্টি যেন ইনভিজিবল এন্টিটির সাথে হাসি তামাশা করছেন। তারপর স্বামী আন্টির কাছে গেল এবং জিজ্ঞেস করলো, আম্মু এসব কি করছো তুমি? স্বামী আস্তে আস্তে ভাবতে লাগলো যে তার মায়ের মানসিক অবস্থার হয়তো অবনতি হয়েছে। সে চিন্তা করলো যে আন্টিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ডাক্তারের ভাষ্য মতে আন্টি নাকি একদম স্বাভাবিক ছিলেন, অর্থাৎ ওনার কোনো সমস্যাই ছিল না। স্বামীদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ছোটবেলায় তার মায়ের কোনো আত্মীয় ছিলেন যিনি প্রতি মাসে তাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতেন, তাই তাদের সামান্য কিছু টাকায় সংসার চলত। হয়তো এই কারণেই তার মায়ের টাকার এই অভাব মেটানোর জন্য ইনভিজিবল এক এন্টিটির কাছে সাহায্য চাচ্ছিলেন তিনি, আর আন্টি সেই মুহূর্তে টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে রাজি। আমাদের ব্রেক আওয়ারে আর আধা ঘন্টা বাকি ছিল। আমি তখন স্বামীকে জিজ্ঞেস করলাম, তারপর কি হয়েছে? তখন সে বলল যে আমাদের বাড়িতে এরপর থেকে নানান ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আমার মনে হতো যে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়িতে, কিন্তু কাউকেই দেখতে পেতাম না, শুধু অনুভব করতে পারতাম, বাস্তবে কাউকেই দেখতাম না। এরপরে স্বামী আমাকে যা বলল সেটা আমি একদমই বিশ্বাস করতে পারলাম না। সে বলছিল আন্টি নাকি ওই ইনভিজিবল এন্টিটির জন্য খাবার বানিয়ে রাতের বেলা রেখে দিত, আর সেগুলো রান্নাঘর থেকে একা একাই উধাও হয়ে যেত। বললাম, ভাই পাগলের প্রলাপ বন্ধ করো, আমি এসব বিশ্বাস করি না। আমার কথা শুনে তখন সে নিজের মায়ের কসম খেয়ে আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করলো। আমার কাছে এটা একদমই অবাক করা ব্যাপার ছিল। ভাবলাম হয়তো স্বামীর মা নিজেই খাবার লুকিয়ে রাখেন, আর স্বামী ভাবতো যে সেই এন্টিটি খাবার নিয়ে গেছে। আমার মাথাতেই আসছিল না যে এসব এন্টিটি আমাদের মানুষের বানানো খাবার কেনই বা খাবে। স্বামী তার মাকে খুবই ভালোবাসতো, আমি জানতাম যে সে কখনো তার মাকে নিয়ে মিথ্যে কসম খাবে না। তারপর স্বামী নিজের ঘটনার বাকি অংশ আমাকে বলতে লাগলো, হালি তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর তুই আমাদের বাড়িতে আসতিস, তখন আম্মুকে দেখতি না যে আম্মুর হাত পা রশি দিয়ে বাঁধা থাকতো, আর একজন হুজুর ওনার চিকিৎসা করতেন? হ্যাঁ মনে আছে, আমি দেখতাম। আমি তো অনেকবার আন্টিকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখেছি। আম্মু ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে, তার উপরে পজেশনের প্রভাব বাড়তে থাকে। সে বলতে থাকে প্রথমে আন্টি কেবল অদৃশ্য সত্তার সাথে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ওনার আচরণও অস্বাভাবিক হতে শুরু করে। উনি ভাঙা ভাঙা আর জাদ্রেলি ভাষায় নানান রকমের কথা বলতেন, আর বাড়ির ভেতরের নানান আসবাবপত্র ভাঙচুর করতেন।
স্বামীর কথা শুনলে মনে হয় যে যেই পরিস্থিতিতে ওর বাড়ি চলছিল, আমার বন্ধুর জন্য নিজের মায়ের সঙ্গে থাকাটা কঠিন হয়ে উঠেছিল। স্বামীও তখন আমার বয়সেই ছিল, আর আমার মতোই সেই সব ব্যাপারে অনেক ভয় পেত। এটা ঠিক যে আজকের আগে সেই বিষয়ে আমাকে কিছু বলেনি, কিন্তু সে তো নিজে সবকিছু জানতো। এছাড়াও এমন পরিস্থিতিতে তার মায়ের সঙ্গে একই বাড়িতে একা, আমি সত্যি বলছি তার সাহসকে আজও আমি স্যালুট জানাই। এরপর স্বামী যা বলল সেটা শুনে আমি নিজেই ভড়কে গেলাম। সে বলল, যখন রাতে সে ঘুমাতে যেত তখন আন্টির রুম থেকে নানান ধরনের অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। আওয়াজগুলো ছিল কখনো নারীদের, আর কখনো পুরুষদের কণ্ঠস্বর, আবার কখনো দুই ধরনের আওয়াজ মিশে যাচ্ছিল। আর আন্টি নাকি তাদের কিছু প্রশ্ন করত, সেই ভয়ানক আওয়াজ নাকি আন্টির প্রশ্নের উত্তরও দিত। স্বামীর অবস্থা এমন হতো যে সে ভয়ে কাঁদতে শুরু করত, কারণ এই অবস্থায় হেল্প চাওয়ার মতো কেউ ছিল না। আন্টি ছাড়া ও দুনিয়ায় ভীষণ একা। ওই হুজুর সাহেব যখনই ভিজিট করতে আসতেন তখনই উনি কিছু আমল দিয়ে যেতেন। কয়েকদিন বেশ ভালো কাটতো, তারপর আবার সেই খারাপ অবস্থা। এরপর যখন সেই হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আন্টির সাথে এই ঘটনাগুলো ঘটে, উনি বলেছিলেন, বাবা, তোমার মায়ের উপরে একই সাথে অনেকগুলো জিনের ছায়া আছে। মনে করতে পারো যে জিনদের একটা গোষ্ঠী তোমার মায়ের উপরে নজর রাখছে। এখন এটা আল্লাহই ভালো জানেন ওই শয়তানগুলো তোমার মা নিজেই দাওয়াত দিয়েছেন নাকি এরা তোমার মার উপরে ভর করেছে। কিন্তু স্বামী যা বলেছিল তা শুনে মনে হয় যে আন্টি সেই এন্টিটিদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, অর্থাৎ সেটা মনে হচ্ছিল যে আন্টি নিজেই হয়তো কিছু রিচুয়াল বা ওয়াজিফার মাধ্যমে এদের দাওয়াত করেছিলেন। ওই হুজুর সাহেব স্বামীর আম্মুর চিকিৎসা করছিলেন এবং উনিও স্বামীকে এটা বলেছিলেন, এর কোনো চিকিৎসা নেই, আমি যত জিনকে ছাড়িয়ে দেই সেগুলো আবার চলে আসে। এরপর হুজুর স্বামীকে একটা সলিউশন দিয়েছিলেন, সেটা ছিল খুব ভয়ানক। স্বামীর বয়স তখন 14 বছর হবে। হুজুর বলেছিলেন যে, বাবা, এর একমাত্র চিকিৎসা হলো যে তোমার মা ভুলবশত যে আমলগুলো করেছে, শয়তানদের ডেকেছে, যারা তোমার মায়ের উপরে নজর রাখছে, তারা চলে যাবে যদি তোমার মা এই শয়তানগুলোকে অন্য কারো উপরে চালান করে দেয়। এটাই তার মুক্তি। স্বামী হুজুরকে জিজ্ঞেস করেছিল, অন্য কারো উপরে পাঠাবেন কিভাবে, মানে কিভাবে সেটা সম্ভব? এরপর হুজুর সাহেব ডিটেইল স্বামীকে সবকিছু বলেছিলেন। আজ যদি স্বামীর আম্মু সেই জিনদের বলে দেন যে তোমরা আমাকে ছেড়ে আমার ছেলের উপরে চলে যাও, তবেই নাকি এরা আন্টিকে আর বিরক্ত করবে না, তখন স্বামীকে কষ্টটা সহ্য করতে হবে। নিজের মাকে এত কষ্টে থাকতে দেখে সেই সময়ে স্বামী দুঃখজনক ভাবে রাজিও হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিসই ছিল যেই কারণে স্বামী কিছুটা ইতস্তত বোধ করছিল, আর সেটা হলো যদি সেই কাজ করে আর সেই জিনগুলো তার উপরে নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে চাকরি করবে কে, টাকা রোজগার করবে কে, খাবারের যোগান দেবে কে? যেহেতু আমরা দুজনেই খুব ছোট, প্রায় 11 বা 12 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করতাম, সেহেতু স্বামীর মুখ থেকে সব শুনে আমি ভাবছিলাম কি মজা করছে নাকি ছেলেটা, নেশায় ভুলভাল বকছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে আমাদের ব্রেক শেষ হয়ে গেছে, তবে 15 মিনিট বাকি। আমি স্বামীকে বললাম, তাড়াতাড়ি বাকি কাহিনী বলো, তারপর আমরা কাজে ফিরে যাব। কিন্তু এবার সে ভয়ে যেন একদম চুপ হয়ে গেল। আমি বাকি ঘটনা শোনার জন্য জিদ করতে শুরু করলাম। সে বলল, আলী ভাই, তারপর যা কিছু হলো সেটা আমি বর্ণনাও করতে পারছি না। স্বামীর কথা শুরু করার সাথে সাথেই রেস্টুরেন্ট থেকে ম্যানেজারের কল চলে এলো। আমরা ফিরে গেলাম, ঘটনা অসম্পূর্ণ রয়ে গেল। যদিও রাতে ফেরার সময়ও আমরা একই সাথে থাকতাম, কিন্তু রাতের বেলা এসব ঘটনা আমি শুনতে পারতাম না ভয়ের কারণে। কিন্তু পরের দিন বাকি অংশ শোনার জন্য আমার উৎকণ্ঠা খুবই বেশি ছিল, কারণ জানতে ইচ্ছে করছিল যে এরপরে কি হয়েছিল। কারণ সে আর যাই শেয়ার করুক, সব শোনার আগে আমি অনেকবার ওদের বাড়িতে গিয়েছিলাম। আমার চিন্তার কারণও বেড়ে যাচ্ছিল, কারণ আমি ভাবছিলাম যে যেহেতু স্বামীর মা এখন নরমাল, তাহলে এই জিনগুলো কোথায়? অনেক কষ্টে সেদিন সকাল হলো আর আমরা রেস্টুরেন্টে যাবার প্রস্তুতি নিলাম। রেস্টুরেন্টে পৌঁছে আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম আর বিরতির জন্য অপেক্ষা করছিলাম। বিরতি হতেই আমি সিগারেট আর কোল্ড ড্রিঙ্কস নিলাম আর স্বামীকে তার ব্যাগ নিয়ে রেল স্টেশনের দিকে রওনা দিতে দেখলাম। সিঁড়িতে বসেই আমি প্রথমে ওকে জিজ্ঞেস করলাম, যেহেতু সেই হুজুর বলেছিলেন যে তোর আম্মুর জিনগুলো অন্য কারো উপরে চালান হতে পারে, তাহলে তুই যে কাউকে এই কাজের জন্য চয়েস করতে পারতি, তাই না?
স্বামী বলল যে না, হুজুর সাহেব বলেছিলেন যে এই কাজ আম্মু শুধু নিজের রক্তের সম্পর্কের কারোর সাথে করতে পারেন, যেমন নিজের সন্তান, নিজের হাজবেন্ড বা বাবা মা। আচ্ছা তাহলে বল এরপরে কি হলো? আমার কথা শুনে স্বামী বলতে শুরু করলো। স্বামীর কথা শুনে আমার মনে হলো কিয়ামত চলে এসেছে। স্বামীর আম্মু নাকি স্বামীকেই এই কাজের জন্য বেছে নিয়েছিলেন। আমি যেন স্বামীর কথা বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ একজন মা কিভাবে এই কাজ করতে পারেন। স্বামী বলল, আমার মা আমার সঙ্গে এই কাজ করেছিলেন, কিন্তু উনি যদি আমাকে জিজ্ঞেস করে এই কাজ করতেন আমি তবুও ওনাকে মানা করতাম না। শুধু কষ্ট এই যে উনি আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আমার মনে হলো স্বামী নিজের ঘটনায় কিছুটা টুইস্ট অ্যাড করছে, কারণ সে জানতো আমি এসব বিষয়ে খুবই ভীতু। সেই সব টুইস্ট শুনিয়ে আমাকে ভয় দেখাতে চায়। আমি ওকে বললাম, স্বামী বাজে কথা বলিস না, আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না, আমি এখন ছোট না। এসব বলে যখন আমি ওর মুখের দিকে তাকালাম, তখন ওর মুখে আমি কোনো হাসি দেখতে পেলাম না। ভীষণ গম্ভীর এক মুখ। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে আমাকে হয়তো বলছে, আলী আমি সত্যি বলছি, এই মুহূর্তে আমি খুব খারাপ অবস্থায় আছি। এরপর স্বামী বলল, তুই জানিস না রাতের বেলা আমার সঙ্গে কি কি ঘটে? ওই শয়তান কিভাবে আমাকে হেনস্থা করে। স্বামীর কথা শুনে আমার খুবই ভয় লাগছিল, কিন্তু সময়টা দিনের বেলা ছিল বলে আমি ওর কথাগুলো শুনতে পারছিলাম। আমি ওকে এরপর বললাম, আমার তো মনে হয় তুই একদম নর্মাল, কারণ আজ পর্যন্ত তোর সঙ্গে এমন কিছু আমি হতে দেখিনি। এরপর সে আমাকে এক ভয়ানক হাসি দিয়ে বলল, তাহলে চল আজ তোকে দেখিয়ে দেই। স্বামীর কথা শুনে আমি খুবই ভয় পেতে শুরু করলাম। আমি আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য সিগারেট জ্বালাতে লাগলাম। রেল লাইনের অন্য পাশটা দেখতে লাগলাম। তখন আমার পাশ দিয়ে আমার তেমনি সাপের ফুস করার মতো আওয়াজ ভেসে আসলো, যেমনটা স্বামীদের বাসার কিচেনে পানি খাবার সময় স্বামীর আম্মুর মুখ থেকে আমি শুনেছিলাম। আমি ভয়ের রেশ ধরে ধীরে ধীরে বামে তাকালাম, আর দেখলাম স্বামী এমন ভাবে জিহ্বা বের করছে যেন ঠিক তার মার মতো। তার চোখ আর মুখে সেই শয়তানি হাসি যা তার মার চোখে আমি দেখেছিলাম। হঠাৎ মহিলার কণ্ঠে কথা বলতে শুরু করলো, আলী এখন তো তোর সামনে চলে এসেছি, বিশ্বাস হয়? আমি এরপর স্বামীকে জোরে জোরে ঝাঁকাচ্ছিলাম আর বলছিলাম, এসব মজা করা বন্ধ কর, কি সব ফাজলামে শুরু করলি স্বামী? আমার মনে হলো স্বামী আর নিজের হুঁশে নেই। এমন অবস্থায় তার মা যেসব কাজ করতেন, যেসব অদ্ভুত ভাষা বলতেন, স্বামী তাই করছে। ব্যাস, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আর তখনই পাশের মসজিদে আসরের আজান হলো। আজান শুনে স্বামী ধীরে ধীরে একদম স্বাভাবিক হয়ে গেল। তাকে বেশ দুর্বল মনে হচ্ছিল। আমি অনেক কষ্ট করে তাকে তুলে ধরে রেস্টুরেন্টে নিয়ে আসলাম। স্বামী স্বাভাবিক হতে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো লাগলো। তারপর সে কাজে ফিরে গেল। এরপর বাড়ি ফেরার পথে আমি তাকে জিজ্ঞেস করলাম যে বিকেলে কি হয়েছিল। সে হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো, কি হয়েছিল বলতো? আমি বললাম, তুই রেল স্টেশনে এমন করছিলি কেন? আমার প্রশ্নের উত্তরে সে বলল, তার কিছু মনে নেই। এরপর আমি ওকে আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। আমি ভাবলাম যে এমনি সে আজ ভীষণ দুর্বল, সুতরাং তাকে সব বিষয়ে আর জিজ্ঞেস করাটা ঠিক হবে না। এরপর 1 বছর পর্যন্ত আর কিছু হয়নি। একদিন এমন একটি ঘটনা ঘটলো যা আমি কখনোই আমার মাথা থেকে মুছে ফেলতে পারবো না। আমরা দুজন একটি দরগাতে গিয়েছিলাম। আমরা বাইরে বসে জিলাপি খাচ্ছিলাম। জিলাপি খেতে খেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। যেহেতু দেরি হয়েছিল আর আমাদের চাদর চড়ানোর কথা ছিল, সেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আমি স্বামীকে বললাম, তুই এখানে বস, আমি গিয়ে চাদর চড়িয়ে আসি। যখন আমি ভেতরে গিয়ে চাদর চড়িয়ে এলাম, তখন আমার জন্য এমন একটি দৃশ্য অপেক্ষা করছিল যা আমি জীবনের কখনো দেখিনি। স্বামীর হাতের মুঠোয় সে একটা ছুরি নিয়ে বসেছিল, আর ওই ছুরি দিয়ে নিজের হাতে কাঁটা ছেঁড়া করছিল, আর জোরে জোরে চেঁচাচ্ছিল, অদ্ভুত ভাষায় কথা বলছিল। এসব দেখে ওর চারপাশের লোকজন জড়ো হয়ে গেছে। আমি তখন স্বামীর কাছে গিয়ে ওর হাত থেকে ছুরি ছিনিয়ে নিতে চাইলাম, যেন সে নিজের ক্ষতি করতে না পারে। কিন্তু সেখানে থাকা লোকজন আমাকে ধরে বলল, এই মুহূর্তে এই ছেলের উপরে জিনের হাজিরি হয়েছে। এই মুহূর্তে যদি তুমি ওর কাছে যাও তাহলে তোমারও ক্ষতি হতে পারে। ব্যাস, আমি তখন হেল্পলেস একজন ব্যক্তির মতো দাঁড়িয়ে স্বামীকে দেখছিলাম। সে তার নিজের হাত জখম করছে। একটু পরে সে নিচ থেকেই হঠাৎ করে চোখ বুজে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি দ্রুত ওর কাছে গিয়ে ছুরি সরিয়ে নিলাম আর তার মুখে পানি ঢালতে শুরু করলাম। এরপর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল সে। এরপর ওকে আমি একটা ট্যাক্সিতে করে নিয়ে যাই হাসপাতালে।
চিকিৎসা করালাম। আজও আমার বন্ধু স্বামী এসব জিন ঘটিত সমস্যার শিকার, আর ওর চিকিৎসাও চলছে। কিন্তু একটা কথা আমি আজও বুঝতে পারিনি, ওর মা কিভাবে এই জিনদের নজরে এলেন। উনি কি কোনো ওয়াজিফা করেছিলেন নাকি কোন রিচুয়াল? মানলাম যে অভাব আর প্রয়োজন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করতে পারে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে একজন মা তার নিজের সন্তানের ওপরে শয়তান চালু করবেন, তাও এই কারণে যে তিনি যে সুস্থ হয়ে উঠবেন? আমি আজ পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাইনি। এমন স্বার্থপর মা দেখিনি, এবং আমার মধ্যে আর দ্বিতীয়বার এমন কোন সাহস হয়নি যে আমি স্বামীর সাথে বা তার মায়ের সাথে দেখা করব। আমি আপনাদের সকল শ্রোতাদের একটি পরামর্শ দিতে চাই, আপনারা কখনো এমন ওয়াজিফা বা রিচুয়াল করবেন না যা আপনাদের নিজেদের বিপদ ডেকে আনতে পারে। এই ছিল আমার বন্ধু স্বামীর ঘটনা। স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ। ফিরে আসবো আবার নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত.com এর সাথে থাকুন। আমি সাবিত আলম বিদায় নিচ্ছি ময়মনসিং থেকে। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনা ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের আজকের পরের ঘটনায়।